শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল এবং কো পাওয়ার্ড বাই জেএস ইউনিভার্সিটি ট্রান্সফর্মিং এডুকেশন। আজকে স্টেডিয়াম বুলেটিন আর স্টুডিও থেকে কি করে সম্ভব, যেখানে গতকাল ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এবং 22 বছর পর জাতীয় স্তরে কোনো খেতাব জিতেছে ইস্টবেঙ্গল। তাই আজকে স্টেডিয়াম বুলেটিন হচ্ছে একদম লাল হলুদ তাঁবু থেকে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ঋষিকেশ। ঋষিকেশ, কালকে থেকে তুমি যে দেখছো উন্মাদনা, আমরা দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে, তারপরে আজকে ইস্টবেঙ্গল মাঠে এসে, তুমি নিজে একজন ইস্টবেঙ্গল ফ্যান আমি জানি, আজকের এই মানে যে চিত্রটা দেখলে, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হলো এবং সব থেকে বড় কথা হচ্ছে ইস্টবেঙ্গল মানে ইস্টবেঙ্গল ফ্যান্সদের মধ্যে যে উন্মাদনাটা দেখলে কীভাবে ব্যাখ্যা করবে? একদমই জয়, সত্যি কথা, যে উন্মাদনা আমরা দেখলাম আজকে, সেটা কিন্তু এক কথায় ব্যাখ্যা করা সম্ভবই নয়। যে উন্মাদনা গতকাল দেখা গিয়েছিল, আমরা যেটা দেখলাম এই ম্যাচটা জয়ের পরে, ইন্টার কাশিকে সেকেন্ড গোলটা দেওয়ার পরে মোহাম্মদ রশিদের যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, আমি বলবো আজকে যে দর্শকদের উচ্ছ্বাস তার থেকে কোনো অংশে কম ছিল না। কালকেও যে মাঠে খেলা হয়েছিল, অর্থাৎ সেই কিশোর ভারতী স্টেডিয়ামে, সেখানে প্রাইজ দিতে পর্যন্ত পারেনি আইএফএফ। মাঠে তারা গ্যালারিতে নিয়ে চলে যায়, একেবারে সেখান থেকে প্রাইজ দেওয়া, ব্যালকনি থেকে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। আজকে এই মাঠ থেকে, অর্থাৎ ইস্টবেঙ্গল তাঁবু থেকে ইস্টবেঙ্গল মাঠে এসে প্লেয়ারদের প্রাইজ দেওয়া হয় এবং এখানে আবারও ট্রফি নিয়ে যে প্লেয়ারদের উন্মাদনা, তার অনেক আগে থেকে দর্শকদের এবং সমর্থকদের যে উন্মাদনা দেখা গিয়েছে, লাল হলুদ সমর্থকদের, সেটা একেবারে অভিভূত বলা যেতে পারে। কারণ 22 বছর আগে এই ছবি নিঃসন্দেহে আমাদের যারা সিনিয়র তারা দেখেছেন, তুমিও হয়তো কিছুটা দেখেছো, আমার মনে হয় না তখন আমাদের সেই এতটা বোধ তৈরি হয়েছিল আমাদেরও। তো সেই 22 বছর আগের ছবি আর আজকের ছবি মেলানো বোধহয় সম্ভব নয়, বা মেলানো এতটা সহজও নয়। কিন্তু হ্যাঁ, নিঃসন্দেহে এই উন্মাদনা বোধহয় এই 22 বছরের ট্রফির খরাটা ছিল বলেই বোধহয় এই উন্মাদনা ছিল। জয়, নিঃসন্দেহে এটা একটা একেবারে অন্যরকম ছবি, লাল হলুদ ছবি বলা যেতে পারে। জয়, একদমই। এবং গতকাল থেকেই মশাল জ্বলছে। মশাল শুধুমাত্র কিশোর ভারতী স্টেডিয়ামে জ্বলছে না, মশাল জ্বলছে প্রতিটি ইস্টবেঙ্গল ফ্যান্সদের হৃদয়ে। আজকে আমরা কথা বলি ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে। তার অবদান ভুললে কিন্তু চলবে না। অনেকে অনেক কথা বলতে পারেন। তিনি একটি অনুষ্ঠানে 2 বছর আগে, আমি সেই অনুষ্ঠানটা কভার করছিলাম, সেই অনুষ্ঠানে বলেছিলেন 2 বছরের মধ্যে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হবে এবং কোথাও গিয়ে তার ভবিষ্যৎবাণীটা সঠিক প্রমাণিত হয়। আমরা কথা বলেছিলাম, কি বললেন এক্সক্লুসিভলি কলকাতা টিভিকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, শোনাবো। 2 বছর আগে আপনি বলেছিলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে 2 বছরের মধ্যে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হবে। অবশেষে চ্যাম্পিয়ন, আপনার একটা প্রতিক্রিয়া দিচ্ছি। একটা টিম গেম, আমাদের সবাই মিলে, ইনভেস্টার, প্লেয়ার, খেলোয়াড়, কোচ, আমরা সবাইকে একত্রিত করে ক্লাব, তাদের সবাই নিজেদের সেরাটাকে উজাড় করে দিয়েছি, কেউ মাঠে কেউ বাইরে। সেই প্রতিজ্ঞা আমরা সবাই করেছিলাম বলি আজকে সাফল্য এসছে, ঈশ্বর তাকিয়েছে। দাদা, গত বছর যেখানে ছিল ইস্টবেঙ্গল, এই বছরের চ্যাম্পিয়ন, মানে এই যে একটা ট্রেমেন্ডাস সাফল্য, এটার পিছনে মেইন রিজনটা কি বলে মনে হয় আপনার? একগ্রতা, ডিটারমিনেশন, টার্গেট, এটাই সাফল্য এনেছে। আর ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে অনেকেই ভালো পারফরমেন্স দিয়েছেন, আলাদা করে বলার কিছু নেই। তাও যদি একজনকে বাছতে হয়, কাকে বাছবেন? না, ফুটবল ইজ এ টিম গেম, ইন্ডিভিজুয়াল কোনো খেলা নেই, সবাই মিলে করেছে, এভরিবডি আর পার্ট। আর ইস্টবেঙ্গল সাপোর্টারদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন? ইস্টবেঙ্গল জনতাই তো ক্লাব, জনতাই তো সাথে ছিল, জনতারা এই সাপোর্ট দিয়েছে বলেই তো আজকে সাফল্য। সবাই একসাথে কাজ করার মহত্বটাই হচ্ছে সাফল্য। অনেক ধন্যবাদ দাদা। আপনি 2 বছর আগে বলেছিলেন এবং ওই ইভেন্টটা আমি ছিলাম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, এবং 2 বছরের মধ্যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। এর থেকে ভালো দিন আর কিছু হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। শুনলাম ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, যিনি অনেক মানে যুদ্ধের অংশীদার বলবো আমি ইস্টবেঙ্গলের সঙ্গে, তিনি একদম আগাগোড়া ছিলেন। এই দেবব্রত সরকার বলছেন যে একাগ্রতা এবং এটা টিম গেম, অবশ্যই টিম গেম। তবে একজনের কথা বলতেই হবে, অস্কার ব্রুজো।
যিনি এই মরশুমটা শেষ কিনা সেটা তো সময় বলবে, তবে অস্কার ব্রুজোর অবদানও কিন্তু কোনো অংশে কম নয়। তবে কি মানে এই ইস্টবেঙ্গলের সাফল্যের নেপথ্যে যদি তোমাকে জিজ্ঞেস করি যে গত বছর যেখানে ছিল ইস্টবেঙ্গল সেখান থেকে হঠাৎ করে এবছরের চ্যাম্পিয়ন, এই মানে ম্যাজিকটা হলো কি করে এবং ম্যাজিশিয়ানই বাকে? একদমই এই একজন ম্যাজিশিয়ানকে খোঁজা এটা ইট ইজ টু টাফ জয়, এটা তুমিও জানো। অস্কার ব্রুজো ওয়ান অফ দেম এটাকে বলা যেতে পারে, কারণ অস্কারকে নিয়ে আসা হয়েছিল যখন আমরা জানি কার্লোস কুয়াদ্রাত তিনি কোচিং করাচ্ছিলেন এবং টিমটা খাদের কিনারে চলে গিয়েছিল, একের পর এক ম্যাচ হারছিল গত মরশুমের আইএসএলে। তারপর অস্কার আসেন এবং এসেই তিনি কিন্তু ডাগ আউটে বসে পড়েন, যদিও সেই ম্যাচটাও হারেন। তারপর থেকে 1.5 বছরের একটা যে জার্নি, তারপর ইস্টবেঙ্গল এএফসি খেলতে চলে যায় ভুটানে, সেখান থেকে কিন্তু এই পাহাড় থেকে বলা যেতে পারে এক নতুন উন্মাদনা নিয়ে ফেরে এবং টিমটার মধ্যে আলাদাই কনফিডেন্স ফিরে আসে এবং অস্কার তিলে তিলে এই টিমকে গড়ে তুলেছেন। একের পর এক প্লেয়ারকে তিনি বাছাই করে নিয়ে এসছেন এবং তাকে এই সাপোর্টটা দিয়েছেন থাংবই সিন্টো কিংবা দেবব্রত সরকার এবং ইমামি গ্রুপ তো রয়েছে, তারা কিন্তু সেই সাপোর্টটা দিয়ে গিয়েছে জয় আমার মনে হয়। কারণ যে টিমটা তিনি গড়তে চেয়েছেন, মিগুয়েল, রশিদ কিংবা কেভিন সিভিয়ে যাদেরকে বাছাই করে নিয়ে আসা হয়েছে, কিংবা যদি আমরা বলি দেশের প্লেয়ার বিপিন সিং, এই প্লেয়ারগুলোকে আনতে অস্কারকে কিন্তু এরাও সাহায্য করেছে। অস্কার বা থাংবই সিংটোরা যেমন পিক আপ করেছেন এই প্লেয়ারগুলোকে, কিংবা জেরিকে যাদেরকে তারা তুলে নিয়ে এসছেন বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য দেশ থেকে, আর্জেন্টিনা থেকে নিয়ে আসা হয়েছে কেভিন সিভিয়াকে। কেভিনের হাইট নিয়ে প্রথম অনেকে বলছিল যে এই সিডি কিক করে হবে, কত মানে আদৌ কি ক্লিক করতে পারবে, কিন্তু সেই কেভিন সিভিয়া এবং আনোয়ার জুটি আমার মনে হয় এবারের আইএসএল এর জয় যে অন্যতম ডিফেন্স স্তম্ভ তৈরি করেছে। এবং তুমি ভাবো যে রাকিব, গত মরশুমে রাকিবের কি পারফরমেন্স দেখেছো আর এই মরশুমে রাকিবের কি পারফরমেন্স দেখেছো সেটাও একবার বলার দরকার রয়েছে। এবং প্রত্যেকটা প্লেয়ারকে যে মোটিভেট করা, যে তাদের ক্ষমতা রয়েছে। প্রভসুখান গিল কি গোলকিপিং করলো লাস্ট দুটো ম্যাচ, তুমি বলো জয়, যে মোহনবাগান ম্যাচে যেটা একদম শেষে জেমি ম্যাকলরের যে গোলটা বাঁচালো, এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে অনেকে তুলনা করছে। তুমি কিভাবে ব্যাখ্যা করবে এই যে টিমটাকে তৈরি করা হচ্ছে? আমার মনে হয় একজন ম্যাজিশিয়ান নয়, অনেকজন রয়েছে, তবে অস্কার ব্রুজো ওয়ান অফ দেম। অবশ্যই কালেকটিভ এফোর্ট। ইস্টবেঙ্গল যে খেলাটা খেলেছে সেটা শুধু মাঠে যারা খেলেছেন তারা নয়, মাঠের বাইরে যারা খেলেছেন তাদেরকেও আজকে কৃতিত্ব দিতে হবে। আর এই যে বললে তুমি এই গোলকিপারের কথা, এই গোলকিপারকে নিয়ে আমি প্রশ্ন করি ভাস্কর গঙ্গোপাধ্যায়কে, তিনিও সাক্ষাৎকার দেন কলকাতা টিভিতে, কি বলেন সেটা আমরা পরে অবশ্যই দেখাবো। তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই, কোথাও যাবেন না। আজকে স্টেডিয়াম বুলেটিন ইস্টবেঙ্গলময়। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছি এবং ইস্টবেঙ্গল ক্লাবে এখনও সেলিব্রেশন চলছে। একদিকে আমাদের যেখানে স্টেডিয়াম বুলেটিন শ্যুট হচ্ছে তার ঠিক উল্টো দিকে এখনও কিন্তু দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ছে। আমার সঙ্গে রয়েছেন ঋষিকেশ। এই জন্যই কিন্তু মানুষ মানে ফুটবলটা এত প্রিয় মানুষের কাছে, যে যখন এই যে জেতার আনন্দ এবং একটা টিম গেম, যখন কেউ থাকছে না, দেখো তুমি এডমুন্ড ফাইনালে খেলতে পারলো না, কিন্তু তার পরিপূরক হিসেবে অন্য কেউ সেই কাজটা করে দিল যেটা এডমুন্ডকে করতে হতো। তাই কোথাও গিয়ে এটা টিম গেমেরও তো জয়। একদমই একটা টিম গেম এবং এই টিমটাকেই তো তিলে তিলে তৈরি করেছেন অস্কার ব্রুজো, যেটা বলছিলাম, এবং প্রত্যেককে একসঙ্গে এক সুতোয় বেঁধে ফেলা। দেখো তুমি যদি কালকে দেখো, এডমুন্ডকে খেলানো হয়নি, গত তার আগে দু একটা ম্যাচে আমরা দেখিনি ডেভিডকে খেলতে, অথচ ডেভিডকে কালকে খেলিয়ে দেওয়া হলো এবং এমন একটা সময় খেলানো হলো যখন রাকিব মাঠে চোট পেয়ে সে বসে গেল, তখন নামানো হলো ডেভিডকে। এবং সেই সময় ইস্টবেঙ্গলের দরকারও ছিল আরেকজন স্ট্রাইকারের, গোলের একটা খোঁজ ছিল এবং ডেভিড খেলতে নামলো। এমন একটা ম্যাচ খেলতে নামছে সেটা দেখে বোঝা যায়নি এবং কার্যত তো এটা ফাইনাল ছিল, একসঙ্গে বিভিন্ন প্রান্তে একাধিক ম্যাচ হয়েছে, কোথাও মোহনবাগান খেলছিল, কোথাও পাঞ্জাব এফসি মুম্বাই সিটি খেলছিল, জামশেদপুর খেলছিল, অর্থাৎ 4টে ম্যাচ একসঙ্গে হচ্ছিল। তো তাদের মধ্যে ওয়ান অফ ফাইনাল বলা যেতে পারে এই ম্যাচটাতে। আর সেই ম্যাচটাতে ডেভিড হয়তো গোল করতে পারেনি, কিন্তু তুমি দেখেছো নিশ্চয়ই জয় যে ডিফেন্সে নেমে গিয়ে ডিফেন্সটাও করেছে। তারপর অ্যান্টনকে নামানো, যেখানে ইউসুফ ইজাজারি গোল করেছে, টপ স্কোরার, তাকে বসিয়ে দেওয়া। ইউসুফকে আমরা দেখলামও যে একটু ক্ষোভ প্রকাশ করছিল, কিন্তু তার এই ক্ষোভ প্রশমনে দেবজিৎ মজুমদার বা অন্যান্য প্লেয়ারদেরকে দেখা গেল তারা দৌড়ে এসে তার ক্ষোভটা প্রশমন করলো। তারপর যখন রশিদ গোলটা করলো তখন সে কি উচ্ছ্বাস, তখন কিন্তু এই ইউসুফ ইজাজারি সেও কিন্তু দৌড়ে চলে এলো জয়, যে গ্যালারির দিকে চলে এলো, দর্শকদের সঙ্গে তারা কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেল। এবং অস্কার তিনিও যে কতটা ইস্টবেঙ্গলের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন সেটা আজকেও আমরা এই সেলিব্রেশন পর্বে দেখতে পেলাম। অস্কার নিজেও গতকাল বলেছেন যে তিনি ইস্টবেঙ্গলে থাকতে চান, 1 জুন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন
যদি কর্মকর্তারা বা টিমের পক্ষ থেকে টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে কথা বলে তিনি ইস্টবেঙ্গলে থাকবেন। অবশ্যই গতকাল আমি জানিয়েছিলাম কলকাতা টিভিতে যে একটা বড় ডেভেলপমেন্ট যদি দেখতে পান যে অস্কার ব্রুজো রয়ে গেলেন, অবাক হবেন না, কারণ চেষ্টা চলবে। এই যে অস্কার ব্রুজো, তার নামটা তো ইতিহাসে লেখা হয়ে গেল, আইএসএল চ্যাম্পিয়ন কোচ, তাই এরপর নিশ্চয়ই তাকে আটকানোর একটা চেষ্টা করা হবে। আমরা কথা বলেছিলাম অবশ্যই কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে, তার তীক্ষ্ণ বিশ্লেষণ ইস্টবেঙ্গলকে নিয়ে কি বললেন তিনি শোনাবো। ইস্টবেঙ্গল গত বছর যেখানে ছিল সেখান থেকে দাঁড়িয়ে এই বছরে আইএসএল চ্যাম্পিয়ন, এবং প্রথম এই আইএসএল এর ইতিহাসে লোবেরা নিজে বলেছেন, মোহনবাগান কোচ, যে সব থেকে স্ট্রংগেস্ট টিম ইস্টবেঙ্গল। এই যে ইস্টবেঙ্গলের এই সাফল্য, যেখানে গত বছর একটা এমন জায়গায় ছিল সেখান থেকে আজকে 1 নম্বরে, এটার পেছনে কারণ আপনার কি মনে হয়? এখন একটা বড় ইস্টবেঙ্গলের সমস্যা ছিল বাজেট, এটা লোকে বুঝতে চায় না। সেটা হচ্ছে যে আইএসএল এ সাধারণভাবে যে কোনো কেউ ইনভেস্ট করলে তার 10 থেকে 15 কোটি টাকা ক্ষতি অনিবার্য। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝতে হবে যে আইএসএল আইপিএল নয়, দুর্ভাগ্যজনকভাবে আইএসএল আইপিএল নয়। যে জন্য ওয়ার্ল্ড কাপ ফুটবল কোথায় দেখানো হবে সেটা এখনো এত অনিশ্চিত। তার মেন কারণ হচ্ছে যারা টেলিভিশন চালান ভারতবর্ষে তারা মনে করেন ফুটবল বিক্রি করে টাকাটা তোলা সম্ভব নয়। তাই আমরা বাংলা বা কেরালায় ফুটবল নিয়ে যা দেখি সেই মাদকতাটা ভারতবর্ষে অন্য জায়গায় নেই। সেজন্য আইএসএল ও তাই, সেজন্য আইএসএল বিক্রি করে মানে একটা টিম ইনভেস্ট করে ভালো টিম করার জন্য টাকাটা তাতে 15 থেকে 20 কোটি টাকা ক্ষতি অনিবার্য। সঞ্জীব গোয়েঙ্কা 25-30 কোটি টাকা ক্ষতি করে একটা টিম করছেন। এটা তখনই একটা লোক করে যখন তার জেনুইন প্যাশন থাকে কোনো টিমের প্রতি, বা সে ফুটবলের মাধ্যমে কিছু প্রমাণ করতে চায়। এবার ইমামি যখন ইনভেস্টর হিসেবে আসে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী অনুরোধে তারা শুরুতেই এত টাকা খরচ করতে রাজি হয়নি, মানে খুব সঙ্গত কারণে। এরপরে ইস্টবেঙ্গল ক্লাব থেকে দেবব্রত সরকারের নেতৃত্বে বেশ কিছু টাকা তারা নিজেরা রেজ করে, তাদের মেম্বাররা কিছু দেন বিদেশে বিভিন্ন প্রান্তে। সব মিলিয়ে একটা বাজেট তৈরি হয় যেটা তখনও মনমানের চেয়ে প্রায় 10 কোটি টাকা কম। আমার নিজের মতে যে প্রথমত দল গড়ার একটা অভিজ্ঞতা হয়েছে এখন ইস্টবেঙ্গলে। সেকেন্ড হচ্ছে যে টিমটা ইস্টবেঙ্গল করেছে, এই টিমটা যদি কোয়াদ্রাতের হাতে দেওয়া হতো আমার মনে হয় ইস্টবেঙ্গল আগেই আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যেত, অস্কার ব্রুজোর জন্য অপেক্ষা করতে হতো। ওই টাকাটা ইস্টবেঙ্গলের কাছে ছিল না। এখন ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে মার্জিনটা হয়তো 15 কোটি টাকা কি 10 কোটি টাকা, সেই মার্জিনে তুমি ফুটবলার পেতে পারো। কিন্তু 30 কোটি টাকা যদি তফাৎ হয়ে যায় তুমি কি করে ভালো ফুটবলার পাবে? দাদা, যে ফুটবলারদের খেলা দেখলেন তার মধ্যে অনেকেই দুর্দান্ত খেলেছেন, বিপিন সিং হোক, মিগুয়েল হোক, সেভিলে হোক, আপনার কার খেলা সবচেয়ে ভালো লাগলো? আমার মিগুয়েল আর রশিদ খুব ভালো। রশিদ শুরু থেকেই ভালো লেগেছে। রশিদ মাঝখানে এর আগে ইস্টবেঙ্গল কতগুলো ভাইটাল ম্যাচ যদি তুমি ধরো, ডায়মন্ড হারবারের কাছে হঠাৎ করে মোহনবাগানকে হারানোর পর ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবারের কাছে হেরে গেল, সেখানে রশিদ সেই দেশে ফিরে গিয়েছিলেন। মিগুয়েল একটা দারুণ ইস্টবেঙ্গলের একটা খুব ভালো একজন রিক্রুট। কিন্তু আবার বলছি যে এদের এই যে ট্রান্সফার মার্কেট থেকে তুলে আনা, এই গোটা ব্যাপারটা খোঁজ করা, এতে একটা পেশাদারিত্বের দরকার হয়। ইস্টবেঙ্গলের ব্যাপারটা ইস্টবেঙ্গলে একটু আলাদা। ইমামির সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবও এই ব্যাপারে জড়িত থাকে। মোহনবাগানে শুধুই সঞ্জীব গোয়েঙ্কার টিম এটা দেখে। আমি বলবো যে এই যোগসূত্রটা অনেক ভালো হয়েছে। কিন্তু আজকের এই সাফল্যের দিনে আমার বারবার মনে হয় কার্লোস কোয়াদ্রাতকেও মনে করা উচিত। তিনি কিন্তু কলিঙ্গ কাপে অনেক দুর্বল টিম নিয়ে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন। এই টিম তিনি পাননি, পেলে আজকে অস্কার ব্রুজো তার নামই লেখা। অবশ্যই কার্লোস অবশ্যই খুশি হবেন যে এভাবে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাস্কর গাঙ্গুলি কলকাতা টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন আজকে সকালে। সেখানে তিনি বলছেন যে শুভমান গিল যে শটটা সেভ করেছেন ম্যাকলারেনের ডার্বিতে, ওটাই টার্নিং পয়েন্ট, এবং তিনি ভূয়সী প্রশংসা করেছেন গিলের। আপনি কি বলবেন ইস্টবেঙ্গল এই গোলকিপারের পারফরমেন্সে? আমি বলবো ইস্টবেঙ্গলের ইতিহাসে তো গোলকিপার হচ্ছে অঙ্গরাজ, সনৎ শেঠ, তরুণ বসু, ভাস্কর গাঙ্গুলি, তার পাশে প্রফেসর গিলকে রাখতে চাই। ওই সেভটা ওই বিশ্বকাপ ফাইনালে এমবাপের যেরকম গোলটা বাঁচিয়েছিলেন লাস্টে আর্জেন্টিনার গোলকিপার, একদম লাস্ট মিনিট টাইটেল ম্যাচে যেতই না এবং মেসির হাতে বিশ্বকাপ উঠতো না,
আমার কাছে এটা সমতুল্য স্টেপ। দর্শক যে গোলটা বাঁচিয়েছেন, ওই গোলটা ওখানে হয়ে গেলে ইস্ট বেঙ্গলের আজকের এই আনন্দের দিন আসতো না। শেষ প্রশ্ন, অস্কার ব্রুজোকে নিয়ে আমরা এর আগেও দেখেছি এবং ডার্বিতে প্রেস কনফারেন্সে, ডার্বির আগের দিন প্রেস কনফারেন্সেও তিনি বলেছেন যে আমার এটা শেষ ডার্বি, তিনি চলে যাবেন। তবে এরপর মনে হয় না অস্কার ব্রুজো, যেহেতু ইতিহাসে তার নামটা লেখা থাকবে, তার আগের কোচেদের অবশ্যই কন্ট্রিবিউশন রয়েছে, কিন্তু যে ফার্স্ট হয় তার নামটা লেখা থাকে ইতিহাসের পাতায়, অস্কার ব্রুজোর নামটা লেখা থাকবে। এরপর কি অস্কার ব্রুজোকে রাখার একটা মরিয়া চেষ্টা চলবে ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তাদের তরফ থেকে? আপনার কি মনে হয়? আমার মনে হয় ইভেনচুয়ালি টিম, কারণ অস্কার ব্রুজো, আমি একটা আশ্চর্য হয়ে গেছি, অস্কার ব্রুজো নিশ্চয়ই টিমকে ভালো চালিয়েছেন, কিন্তু সন্দীপ নন্দীকে যেভাবে তিনি সবার সামনে অভিযুক্ত করে দিয়েছিলেন, কোনো প্রফেশনাল কোচ কিন্তু সেটা করেন। অস্কার ব্রুজোর লেভেলে যেমন কোচের এটা করাটা উচিত হয়নি, কিন্তু তিনি এরকম একটা টিমকে চ্যাম্পিয়ন করেছেন। আমার তো ইসবান ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু তারা জানে যে এখন একটা খুব ভালো টিম তারা সাজিয়ে ফেলেছে, যেটা নিয়ে গোয়েঙ্কার একটা সময় নীতি ছিল। এই টিমটা যদি কথা বলছেন হাওয়াসের হাতে দেওয়া যায়, আমার মনে হয় একই রকম ভালো খেলবে। যদি আমার ধারণা ইস্টবেঙ্গল যদি প্লেয়ারদের রাখতে পারে, প্রথমত নেক্সট সিজনে আইএসএল হবে কিনা এখনো কেউ জানে না, সেটা নিয়ে অনিশ্চয়তা। ইস্টবেঙ্গল যদি মোটামুটি প্লেয়ারদের ধরে রাখতে পারে, তাহলে কোচটা সেকেন্ড প্রায়োরিটি, প্রথম প্রায়োরিটি না। অনেক ধন্যবাদ। গৌতম দা কি বললেন এবং গৌতম দা নিজস্ব স্টাইলে বিশ্লেষণ করলেন। এখন একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। ইস্টবেঙ্গল জুড়ে উৎসব এবং এই উৎসব চলতে থাকবে, আমার মনে হয় 1 মাস ধরে চলতে থাকবে, এখানেই থামবে না, হয়তো তারও পর চলতে থাকবে। কারণ এই জয়টা অনেক কিছু, মানে একটা বার্তাও বলা যেতে পারে, যেখানে মানে প্যারাডাইজ লস্টের থেকে প্যারাডাইজ রিগেইন ইস্টবেঙ্গল সমর্থকদের বা ইস্টবেঙ্গল ফুটবলারদের। তাই ইস্টবেঙ্গল কোচ থেকে ইস্টবেঙ্গল ফুটবলাররা প্রত্যেকে কিন্তু পালসটা বুঝে গিয়েছেন এবং তারা জানেন যে ইস্টবেঙ্গল ফ্যান্সরা গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আর এই উৎসবটা শুধুমাত্র এই লাল হলুদ টেন্টে হচ্ছে না, আমি নিশ্চিত এই উৎসবটা প্রত্যেক দেশে বিদেশে যে ইস্টবেঙ্গল ফ্যান্স রয়েছে তাদের হৃদয় জুড়ে এই উৎসব চলছে, মশাল জ্বলছে। আমরা কথা বলেছিলাম ডার্বিতে যিনি গোল করেছেন সেই এডমন্ড, ইস্টবেঙ্গলের এই মহা গুরুত্বপূর্ণ ফুটবলাররা, তিনি এক্সক্লুসিভলি কলকাতা টিভিকে কি জানালেন শোনাবো। Edmond, how do you show your excitement here, East Bengal on the ISL? Yeah, I'm very happy. This is my dream to win trophy with East Bengal. I came here 2018, so now I come back and win the trophy. This is all God. I thanks to God for all the blessing, and I think this is just the beginning. You know, I think in the coming years a lot of things will happen. And yeah, the team is in good way, and I think we can achieve a lot of things with it. Whom would you like to dedicate this special moment? Yeah, I want to dedicate to all the fans. They were there throughout bad times, so I think they deserve this. And yeah, I think we can achieve a lot more together. শুনলাম এডমন্ড কি বললেন এবং ঋষিদা, এই এডমন্ড যে গোলটা করলো ডার্বিতে, তারপরে যে সেলিব্রেশনটা, এটা তো আমার মনে হয় 50 বছর মনে থাকবে প্রত্যেকের, যারা দেখেছেন সেই। একদম, তুমি যদি আমার সোশ্যাল মিডিয়াতে যাও, আমি তোমার টাইমলাইনেও আছে, হ্যাঁ একদম সেই ছবিটা কিন্তু রেখে দিয়েছি। যা দ্য ওয়ে হি সেলিব্রেট দ্য গোল, আমার মনে হয় এটা দেখা যায় না সচরাচর ভারতীয় ফুটবলে, এই ধরনের সেলিব্রেশন তো আমি দেখিনি। দ্য ওয়ে হি সেলিব্রেট দ্য গোল, এবং পরবর্তীতে তাকে হলুদ কার্ড, তারপর আর একটা হলুদ কার্ড দেখে, রেড কার্ড দেখে এই ফাইনাল ম্যাচটাতে তাকে বাদ যেতে হয়েছিল ঠিকই, কিন্তু এই সেলিব্রেশনটা আমার মনে হয় ভারতীয় ফুটবলাররা, ভারতীয় সমর্থকরা, ইস্টবেঙ্গল সমর্থকরা তো বটেই, সবাই মনে রাখবেন। এবং এডমন্ডকে আজকেও আমরা দেখছিলাম যখন আমরা ঢুকলাম ইস্টবেঙ্গল তাঁবুতে, তাকে দেখে সমর্থকদের সে কি উচ্ছ্বাস। জয়, তুমিও তারপরে কথা বললে, এডমন্ড তো জানালো, এবং হাসি মুখে তারা প্রত্যেকের সঙ্গে কথা বলছে, ছবি তুলছে, কোথাও কোনো দ্বিধা নেই, এবং কেউ কোনো সেলিব্রিটি এটা ব্যাপারই নয় তাদের কাছে, এবং তারা একেবারে ঘরের ছেলে হয়ে গেছে। ইউসুফ ইজেদারি বলুন কিংবা মোহাম্মদ রশিদ, এডমন্ড, প্রত্যেকের মধ্যে যে বন্ডিংটা, আমার মনে হয় এই বন্ডিংটাই মেন এই টুর্নামেন্টটা, এই আইএসএল এর মতন এমন একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যেটা। এবং এই এবারের আইএসএল জয় আমার মনে হয় অন্যতম কঠিনও আইএসএল ছিল, কারণ এবারের সেকেন্ড লেগ ছিল না, 13টা ম্যাচের লিগ, ফলত সেখানে কখনো পিছিয়ে গিয়েছে, সাপলুডোর মতন খেলা হয়েছে, কখনো 1 পয়েন্টের জন্য মোহনবাগান এগিয়ে যাচ্ছে, তো কখনো ইস্টবেঙ্গল, কখনো আবার ঘাড়ের উপর থেকে জামশেদপুর চলে আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা ম্যাচ, অস্কার তিনি বলেছেন যে আমরা প্রত্যেকটা ম্যাচ নিয়ে ভাবছি।
এবং তোমার নিশ্চয়ই মনে আছে জয় যে কেরালা ব্লাস্টার্স আমার মনে হয় এই ম্যাচটার পরে অস্কারকে গো ব্যাক স্লোগান শুনতে ঠিক। হয়েছিল। আর গতকাল রাতে অস্কারকে বলা হচ্ছিল উই ওয়ান্ট অস্কার। এটাই বোধহয় ফারাক করে দেয়, এটাই অনেক কিছু বলে দেয়। এটাই ফারাক করে দেয় এবং গো ব্যাক থেকে উই ওয়ানটা এখানে আসতে খুব বেশি সময় লাগে না যদি পারফরমেন্সটা থাকে। ইস্টবেঙ্গল পারফর্ম করেছে, অস্কার ব্রুজোর কোচিংয়ে ইস্টবেঙ্গল দেখিয়েছে যে তারা কি করতে পারে। আর এই মুহূর্তে আমরা আরও একজনের সাক্ষাৎকার শুনবো যিনি কলকাতা টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন। ভাস্কর গঙ্গোপাধ্যায় নিজেই গোলকিপার ছিলেন, তিনি কি বলেন প্রভসুকন গিলের ওই যে সেভ, ওটা না হলে হয়তো এই আইএসএলটাও আসতো না। ওই ম্যাকলারেনের শট এবং মার্টিনেজের মতো সেই স্টাইলে শটটাকে সেভ করলেন, ওটা কিন্তু ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্টস অবশ্যই এই গিলকে নিয়ে এবং ওভারঅল ইস্টবেঙ্গল পারফরমেন্স দিয়ে। ভাস্কর গঙ্গোপাধ্যায় কি জানালেন না কলকাতা টিভিকে শোনাবো। বলছি দাদা, গতকাল আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল 22 বছর পর জাতীয় পর্যায়ে কোনো খেতাব জিতলো, আপনার একটা প্রতিক্রিয়া চাইছি। জাতীয় পর্যায়ে আইএসএল হওয়ার পর থেকে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো গতকাল। স্বাভাবিকভাবেই ক্লাবের একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে এবং সমর্থক হিসাবে আনন্দিত এবং গর্বিত। এই ইস্টবেঙ্গলের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে মানে মেইন কারণটা কি বলে মনে হয় আপনার? দেখো ভাই, বিগত বছরগুলিতে একটা সময় খারাপ যায় মানুষের, হ্যাঁ, সেই সময়টা খারাপ ছিল। এবারে সময়টা একটু ভালো গেছে, ভাগ্য সাথ দিয়েছে, আমাদের ছেলেরাও ভালো খেলেছে, ভাগ্য সাথ দেওয়াতে ছেলে ভালো করে দুটো মিলে এক হওয়াতে এবার আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি। কোচ অস্কার ব্রুজোকে নিয়ে কিছু বলবেন? এই মুহূর্তে কাউকে নিয়ে কিছু বলা উচিত নয়, বলা ভালো না। সবার সামগ্রিক প্রচেষ্টাতে এই সাফল্য এসছে। তার মধ্যে কোচের অবদান আছে, কোচিং স্টাফদের অবদান আছে, অবশ্যই প্লেয়ারদের অবদান আছে। অফিসিয়ালরা যে দীর্ঘদিন গালাগালি খেয়ে ধৈর্য অপেক্ষা করছিল, হ্যাঁ, বিশেষ করে দেবব্রত সরকার সমর্থকদের কাছে হ্যাকেল হচ্ছিল, তাতে একটু হলেও মুক্তি পাবে। এবং কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাদের ধৈর্যের জন্য। দাদা, ডার্বিতে ম্যাকলারেনে একটা শট সেভ করেছিল দুর্ধর্ষভাবে গিল, ব্রিলিয়ান্ট স্যার। ওই মানে ও তার গোলকিপিং নিয়ে কি বলবেন? গোলকিপারের কাজ গোল সেভ করা, গোল খাওয়া না। সেটাই, এটা মনে রাখতে হবে। গোল খেলে গোলকিপারের যে গোলেই খেয়াল গোলকিপারের পক্ষে সেটা সুখকর নয়। একজন প্রাক্তন গোলকিপার, এটা আমি মনে করি। এবং সেটা শুভমন গিলের যে বলটা সেভ করে আউটস্ট্যান্ডিং সেভ, এবং ওটাই আই লিগ জেতা, আইএসএল জেতার জন্য একটা কার্যকরী ভূমিকা নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, শুনলাম ভাস্কর দা কি বললেন। এবং সেলিব্রেশন যেটা বলছিলাম যে থামছেই না, মশাল জ্বলছে। এবং আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি আগামীকাল আশা করবো যে ইলিশ মাছ নিয়ে আসবেন বাড়িতে। ইলিশ মাছ কি আজকেই নিয়ে আসা হয়েছে? না, আজকে আনা হয়নি, তবে নিঃসন্দেহে হবে, হয়তো এর মধ্যেই হবে একদমই। আর আগামীতে এরকম যাতে সন্ধ্যা, আজকে এই এত মনোমুগ্ধকর একটা সন্ধ্যা, এরকম সন্ধ্যা কি আরো আসবে নাকি এখানেই শেষ হয়ে গেল? না না, একদম নয়, শেষ নয়, এটা তো শুরু বলা যেতে পারে। এবং জয়, তুমি যদি দেখো এই অস্কার ব্রুজোর কোচিংয়ে কিন্তু আমরা মানে ইস্ট বেঙ্গল, দেখো আমরাই বলে ফেলছি, ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তুমি যদি দেখো আইএফএ শিল্ড ফাইনালে উঠেছিল এবং সেটা মানে টাই ব্রেকারে গিয়ে মোহনবাগানের সঙ্গে হারতে হয়েছে। ডুরান্ডে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, কিংবা সুপার কাপে ফাইনালে গোয়ার কাছে হেরে যাওয়া, তারপরে আইএসএল এর সেখানে চ্যাম্পিয়ন হওয়া। নিঃসন্দেহে এভাবেই কিন্তু এই ধারাবাহিকতাটাই বজায় রাখতে হবে। এর পরের টার্গেট এএফসি। এবং আরেকটা বিষয় জয়, ইস্টবেঙ্গল বোধহয় প্রথম কোনো ক্লাব, ভারতীয় ক্লাব তো বটেই, যাদের মহিলা টিম এবং পুরুষ টিম তারা জাতীয় লিগ চ্যাম্পিয়ন হচ্ছে, আইএসএল আইডব্লিউএল চ্যাম্পিয়ন হচ্ছে, এবং দুটো টিমই কিন্তু খেলবে এএফসি। এটা বোধহয় রেকর্ড। অবশ্যই, মানে এটা মানে ইস্টবেঙ্গলের এখন বাঁধন ভাঙা উচ্ছ্বাসের পেছনে অনেক কারণ রয়েছে। এবং পুরুষ এবং মহিলা দল
দুটি দলই এতটা সাকসেসফুল। আমার ওয়েস্ট ইন্ডিজ টিমের কথা মনে পড়ছে ক্রিকেটের, যে সময় নাকি তারা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতত পুরুষ দল, সেই একই দিনে মহিলা ক্রিকেট দলও টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো ইস্টবেঙ্গল সেই মানে সাফল্যেই কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে উৎসবে রয়েছে। উৎসবে থাকুক ইস্টবেঙ্গল, এইটুকুই চাইবো, এবং এরকম সন্ধ্যা আরও নেমে আসুক আর মশালটা জ্বলতেই থাকুক, মশাল যেন নিভে না যায়। এখানে শেষ করতে হচ্ছে, আজকে আমাদের একদম সময় নেই। তবে কয়েকজন কোচের কথা মনে পড়ছে। আসলে এই স্টেডিয়াম বুলেটিন করতে করতে এক দুজন কোচের মুখ মনে পড়লো, তার মধ্যে অবশ্যই ট্রেভর জেমস মর্গ্যান। আমি জানি না ট্রেভর জেমস মর্গ্যান এখন মানে কি করছেন, তিনি নিশ্চয়ই ইস্টবেঙ্গলের খবর রাখছেন এবং এই ইস্টবেঙ্গলের এই 22 বছরের মধ্যে যদি সাকসেসফুল কোচের কথা বলি, মর্গ্যানকেও মনে রাখতে হবে ইস্টবেঙ্গলকে। তাই সেই পুরনো কোচদের কথা মনে রেখে আজকে এখানে শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন। সাইন অফ করছি লাল হলুদ তাবু থেকে আমি আর ঋষিকেশ। সঙ্গে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।